নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো পিএসসি মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, যে টপিকটা হচ্ছে ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। হ্যাঁ, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আপকামিং মিসলেনিয়াস মেইন পরীক্ষার ক্ষেত্রে টপিকটা তোমাকে দিতেই পারে। এই টপিকটা নিয়ে কিভাবে অ্যাপ্রোচ করবে, কোন কোন পয়েন্টের উপরে টপিকটাকে লিখবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্যটা জানাবে। তার সাথে সাথে আরেকটা জিনিসও বলে রাখি, যেটা হচ্ছে এই টপিকটা আমি এখানে যেভাবে উপস্থাপন করেছি, যদি সেইভাবে করতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি না করতে পারো তাহলে যেটা করবে বা যেটা করণীয় সেটা হচ্ছে নিজে আগে লেখা বাড়িতে প্র্যাকটিস করবে। বারবার বলছি, যত লিখবে তত কিন্তু গঠনশৈলীটা বাড়বে এবং একটা কনস্ট্রাকটিভ লেখা হবে। এটা একটু ইকোনমিক্স অ্যাঙ্গেলে ঘেঁষা একটা টপিক, তাই টার্মগুলো মনে রাখার ক্ষেত্রে লেখা কিন্তু একদম অবশ্যম্ভাবী। যত লিখবে তত কিন্তু মনে থাকবে। চলো তাহলে আজকে টপিকটা আমরা এখানে একটু দেখে নিই, যে টপিকটার নাম কি। টপিকটার নাম হচ্ছে ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। যে সমস্ত পয়েন্টগুলোকে বেস করে আমরা এই টপিকটা লিখব তার মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমত এটা জেনে রাখা দরকার, এটা 15 মার্কসের হবে। 15 মার্কসের মধ্যে লেখা মানে এটা তুমি মোটামুটি 350 থেকে 400 এই ওয়ার্ড লিমিটেশনের মধ্যে রাখার চেষ্টা করবে। যদিও এখানে একটু বড় করেই লেখা আছে, কারণ পরীক্ষার সময় আলটিমেট অনেক ইনফরমেশান হয়তো মাথা থেকে আউট হয়ে যাবে, তাই বলতে পারো এখানে একটু আমি বড় করেই বলেছি জিনিসটা। তো তোমরা যখন লিখবে আরও একটু কনসাইজ অটোমেটিক হয়ে যাবে। যে পয়েন্টগুলোর উপর বেস করে লিখবে, প্রথমেই একটা ভূমিকা অতি অবশ্যই দিতে হবে, টপিকটা রিলেটেড একটা ভূমিকা ইন্ট্রোডাকশান দিতে হবে। সেকেন্ড হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলতে তুমি কি বোঝো বা কাকে বোঝায় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেটা। থার্ড হচ্ছে ইন্ডিয়া ইউকের মধ্যে এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হলো, তাদের মেন যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা হয়েছে সেটা। চতুর্থ হচ্ছে কিনা ইন্ডিয়ার পূর্বে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কি অভিজ্ঞতা, সেটা। পঞ্চমত হচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা কিনা ইন্ডিয়া ইউকের মধ্যে হলো, সেটা পরবর্তী ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলোকে তৈরি করতে বা হতে কতটা বলতে পারো সাহায্য করবে, সেটা। এবং সর্বশেষ হচ্ছে কিনা কনক্লুশন। টপিকটা নিয়ে তোমার নিজস্ব বক্তব্য, এটা একটা কনক্লুশন টানতে হবে। তো এই সমস্ত পয়েন্টগুলোর ওপর বেস করে টপিকটাকে লিখবো আমরা। তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশান দিয়ে স্টার্ট করব। দেখো ইন্ট্রো কি বলেছে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে পড়তে গেলে প্রথমেই আমাকে কি বলেছে না, ভারত এবং যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডম লাস্ট 3 বছর ধরে আনুষ্ঠানিকভাবে আলোচনা করার পর একটা মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর ঘোষণা করেছে। তাহলে 3 বছর ধরে বিভিন্ন বলতে পারো বিষয়ে আলোচনা করার পর একটা কনক্লুশনে এসে তবে দুটো দেশের মধ্যে এটা সাইন আপ হয়েছে। আইনি নথি চূড়ান্ত হওয়ার পর এফটিএ বাস্তবায়ন করা হবে। তাহলে আইনত বলতে পারো এটা চূড়ান্ত নীতিগুলো তৈরি হয়ে যাওয়ার পর এটা বাস্তবায়িত হবে। এতে একদিকে যেমন ডিজিটাল বাণিজ্য, পরিবেশ ইত্যাদির মতো টোটাল 27খানা বলতে পারো কিন্তু অধ্যায় থাকবে। তাহলে দুটো দেশের মধ্যে নেগোসিয়েশন হয়েছে প্রায় 27টা ব্যবসার ওপর, সেই 27টা অধ্যায় বলতে পারো কিন্তু এখানে থাকবে। উভয় দেশই পারস্পরিক দ্বিগুণ অবদান কনভেনশন যেটাকে বলছে ডিসিসি নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। ডিসিসিটা কি? ডিসিসি হলো এক ধরনের বলতে পারো সামাজিক নিরাপত্তা চুক্তি। এটি ব্যবসা এবং বাণিজ্যকে সমর্থন করবে, যাতে নিশ্চিত করা যায় যে উভয় দেশ এবং তাদের নিয়োগকর্তাদের মধ্যে স্থানান্তরিত কর্মীরা কেবল একটি দেশের সামাজিক নিরাপত্তা অবদান প্রদান করতে বাধ্য থাকবেন। বুঝতে পারলে না? তাই তো নাকি? একটু জটিল হয়ে গেল ব্যাপারটা। চলো ইংলিশটা কি আছে একবার দেখে নিই। বলছে বোথ কান্ট্রিজ অলসো এগ্রি টু নেগোশিয়েট, দুটো দেশই সম্মতি প্রকাশ করেছে কিসে? আর রেসিপ্রোকাল ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন, রেসিপ্রোকাল ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন যাকে বলছি আমরা ডিসিসি। এটাতে গেল ফুল ফর্মটা। জিনিসটা কিভাবে কাজ করে, এটা একটা টাইপ অফ সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট, এটা একটা সামাজিক নিরাপত্তা এগ্রিমেন্ট। ইট উইল সাপোর্ট বিজনেস অ্যান্ড ট্রেড, এটা বিজনেস এবং ট্রেডকে বলতে পারো সাপোর্ট করবে। কিভাবে? বাই এনশিওরিং দ্যাট এমপ্লয়ি মুভিং বিটুইন বোথ কান্ট্রি, কিভাবে করবে না, যে সমস্ত এমপ্লয়িরা দুটো দেশেই বলতে পারো ব্যবসায়িক কারণে মুভ করছে, অ্যান্ড দেয়ার এমপ্লয়ার, এবং তাদেরকে যারা নিয়োগ করেছে সেই নিয়োগকর্তারা,
উইল অনলি বি লায়েবল টু পে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। নিয়োগকর্তারা একমাত্র লায়েবল থাকবে তাদেরকে সোশ্যাল সিকিউরিটি তোমার কন্ট্রিবিউশন দিতে ইন ওয়ান কান্ট্রি অ্যাট এ টাইম। যে কোনো একটা দেশের নিয়ম মেনে নিয়োগকর্তারা তাদেরকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে থাকবে। দুটো দেশে মুভ করছে, ধরো আজকে আমি কর্মসূত্রে আমি হয়তো ইন্ডিয়া এবং ইউকের মধ্যে বিজনেস পারপাস মুভ করছি, ঠিক আছে। আমাকে যারা এমপ্লয়ি করেছে বা যারা আমাকে নিয়োগ করেছে, আমার যারা নিয়োগকর্তা, তারা কিন্তু আমাকে দুটো দেশের পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি দেবে না, আমাকে যে কোনো একটা দেশকে ধরে দেবে। সেটা অবশ্যই বাই বার্থ আমি যে দেশের বা যে দেশের আমি নাগরিক, অবশ্যই সেই দেশের হয়েই দেবে, তাই না। এখানে যদি আমি মাইনে পাই, ধরো কথার কথা বলছি 100 টাকা, সেটা যদি আমি ইউকেতে গিয়ে বিজনেস পারপাসে যদি আমি যাতায়াত করি, তার জন্য তো আমার মাইনেটা 100 টাকা থেকে লাফিয়ে 1000 টাকা হয়ে যাবে না। যে কোনো একটা দেশ হয় আমাকে ইউকের বলতে পারো ফিচার্সে আমাকে স্যালারি দেবে, অথবা আমাকে ইন্ডিয়ান ফিচার্সে স্যালারি দেবে, হলো। আর কি বলেছে, ইট উইল ইনক্লুড এমপ্লয়ি টেম্পোরারি ওয়ার্কিং ইন আদার কান্ট্রি ফর আপ টু 3 ইয়ার্স। তাহলে আমাকে যদিও নিয়োগ করে, তাহলে আমাকে কিন্তু পার্মানেন্টভাবে ইউকেতে নিয়োগ করতে পারবে না। আমাকে আমার এমপ্লয়ার ম্যাক্সিমাম 3 বছরের জন্য বলতে পারো টেম্পোরারি বেসিসে নিয়োগ করতে পারবে। ইট উইল নট এফেক্ট ইন্ডিভিজুয়াল রাইট টু অ্যাক্সেস বেনিফিট ফ্রম দ্য কান্ট্রি ইন হুইচ দে পে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। তাহলে এতে কিন্তু কি হবে না, ইট উইল নট এফেক্ট ইন্ডিভিজুয়াল রাইটস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটস মানে যদি আমরা বলি, তাহলে এতে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না। টু অ্যাক্সেস বেনিফিট ফ্রম দ্য কান্ট্রি ইন হুইচ দে পে সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ একটি ব্যক্তিদের মধ্যে যে দেশে সামাজিক নিরাপত্তার অবদান প্রদান করে সেখান থেকে সুবিধা পাওয়ার অধিকার বা যুক্তরাজ্যের অভিবাসন স্বাস্থ্য সার্চ প্রদানের প্রয়োজনীয়তাকে প্রভাবিত করবে না। তাহলে 3 বছর পর্যন্ত অন্য দেশে অস্থায়ীভাবে কর্মরত কর্মীদের অন্তর্ভুক্তি থাকবে এখানে। আর কি বলেছে না, এতে আমার কোনো ইন্ডিভিজুয়ালস রাইটস কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে না। যদিও আমি ইউকেতে গিয়ে কাজ করি, তাহলে ইন্ডিয়াতে আমি যে সমস্ত ইন্ডিভিজুয়াল রাইটসগুলো পেয়ে থাকি, সেটা সামাজিক হতে পারে, সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা মেডিকেল হতে পারে, যাই হোক না কেন, যে সমস্ত রাইটসগুলো আমার এখানে আছে, তাতে আমি 3 বছর ধরে ওখানে কাজ করছি বলে আমার এই সমস্ত রাইটসগুলো যে অবলুপ্তি হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, এরম কোনো ব্যাপার নয়, হলো। তাহলে প্রথমত কি মনে রাখতে হবে, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে প্রথমত মনে রাখতে হবে ভারত ও যুক্তরাজ্য 3 বছর ধরে আনুষ্ঠানিক আলোচনার পর একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। আইনি নথি চূড়ান্ত হওয়ার পর FTA বাস্তবায়ন করা হবে। এতে ডিজিটাল বাণিজ্য, পরিবেশ ইত্যাদির মতো 27টি অধ্যায় থাকবে। উভয় দেশই বলতে পারো কিনা ডিসিসি নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। ডিসিসি হলো এক ধরনের সামাজিক নিরাপত্তা চুক্তি, যেটা ব্যবসা এবং বলতে পারো বাণিজ্যকে সমর্থন করে, যাতে নিশ্চিত করা যায় কি না উভয় দেশ এবং তাদের নিয়োগকর্তাদের মধ্যে স্থানান্তরিত ব্যক্তিদের কি না যে কোনো একটা দেশে সামাজিক নিরাপত্তা প্রদান করা হবে। আর 3 বছর পর্যন্ত অন্য দেশে অস্থায়ীভাবে কর্মরত কর্মীদের অন্তর্ভুক্তি হবে, কিন্তু তাতে ইন্ডিভিজুয়াল কোনো রাইটস এক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এটা গেল ইন্ট্রোডাকশন। এরপর হোয়াট ইজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলতে গেলে আমরা কি বুঝি, মুক্ত বাণিজ্য চুক্তিটা কি? মুক্ত বাণিজ্য চুক্তি হচ্ছে এগ্রিমেন্ট বিটুইন 2 or more country or trading bloc that agree to reduce or eliminate customs tariff and non-tariff barrier on substantial trade between them। অর্থাৎ FTA হলো 2 বা ততোধিক দেশ বা বাণিজ্য ব্লকের মধ্যে এমন একটা ব্যবস্থা যা তাদের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যের ওপর শুল্ক এবং অশুল্ক বাধা হ্রাস বা অপসারণ করতে সক্ষম হয়। তাহলে এটা হলো এমন একটা ব্যবস্থা দুটো দেশের মধ্যে নেগোসিয়েশনের ফলে হয়। এর ফলে দুটো দেশ যদি মনে করে ব্যবসায়িক স্বার্থে একটা দেশে বলতে পারো প্রোডাক্টের দাম কমিয়ে দেবে, কমাতে পারে, আবার যদি মনে করে বাড়াবে, বাড়াতে পারে। এটা দুটো দেশের মধ্যে ইন্টারনাল একটা চুক্তি। যেমন এটি পণ্য, যেমন কৃষি বা শিল্প পণ্য বা পরিষেবা যদি বলি, তাহলে ব্যাংকিং, নির্মাণ বা বাণিজ্য, বা শুধু বাণিজ্য বা বৌদ্ধিক সম্পত্তি অধিকার ইত্যাদির মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্তি করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা কভার করবে হচ্ছে ট্রেড, যেমন যার মধ্যে এগ্রিকালচারাল বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট থাকবে, বা বলতে পারো ট্রেড ইন সার্ভিস, অর্থাৎ এর মধ্যে তোমার থাকবে ব্যাংকিং, কনস্ট্রাকশন এবং ট্রেডিং এসেট্রা। এছাড়াও ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেগুলো আছে সেগুলোও বলতে পারো কি না এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।
তাহলে এফটিএ বলতে গেলে বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কী কী বিষয়ের ওপরে হতে পারে? এগ্রিকালচারাল প্রোডাক্টের ওপরে হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ওপরে হতে পারে, সার্ভিস প্রোডাক্ট মানে ব্যাংকিং, কনস্ট্রাকশন বা ট্রেডিংয়ের ওপরে হতে পারে, এছাড়া ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ওপরেও কিন্তু ট্রেডিং হতে পারে বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে। হলো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আগে যদি বলো যে ভাবে ব্যবসাটা হতো, এটার নাম কি? নাম হচ্ছে আর্লি হারভেস্ট স্কিম। এটাকে কি বলা হয় না, প্রিকরসর টু অ্যান এফটিএ অ্যান্ড আদার ট্রেড এগ্রিমেন্ট। ইন্ডিয়া যে কিনা এর আগে পর্যন্ত যদি আমরা দেখি প্রায় 13খানা এফটিএ লাস্ট 5 ইয়ারের মধ্যে সাইন করেছে তার ট্রেডিং পার্টনারদের সাথে, যেমন মরিশাস, ইউএই, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশ। FTA act as an exception to the most favored nation principle of the World Trade Organization। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটাই বলতে পারো বিশ্ব বাণিজ্য সংস্থা বলে আমরা পরিচিত, এবং তার যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনেই সারা দেশ বলতে পারো বা প্রত্যেকটা দেশ কিনা ব্যবসা করে থাকে। তো এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অল্টারনেটিভলি যেটা রয়েছে বলতে পারো সেটা হচ্ছে কিনা এফটিএ। অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যে সমস্ত নিয়ম নীতি আছে সেখান থেকে বলতে পারো অনেকটাই আলাদা হচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ওকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ধরো একটা নিয়ম করে দিয়েছে যে নিয়মটা পৃথিবীর প্রত্যেকটা দেশ ব্যবসা করতে গেলে মানতে বাধ্য, কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা কি? এটা দুটো দেশের মধ্যে নেগোসিয়েশন, এখানে থার্ড পার্টির কোনো ব্যাপার নেই, দুটো দেশের এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। তুমি তোমার প্রয়োজন মতো ট্যাক্স জিরো করতে পারো, আবার বাড়াতেও পারো। তুমি তোমার প্রয়োজন মতো আলোচনার মাধ্যমে কি না যদি মনে করো তাহলে ট্যাক্স জিরো করে দিলে বা তুমি এটা বাড়াতে পারো। হলো, তাহলে এটাই যদি আমরা দেখি বাংলাটা কি বলেছে দেখো, আর্লি হারভেস্ট স্কিম এটা হচ্ছে একটি এফটিএ এবং অন্যান্য বাণিজ্য চুক্তির বলতে পারো পূর্বসূরি। ভারত গত 5 বছরে মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া ইত্যাদির মতো তার বাণিজ্য অংশীদারদের সাথে 13টি এফটিএ স্বাক্ষর করেছে। এটি এফটিএ বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বাধিক পছন্দের জাতির নীতির ব্যতিক্রম হিসেবে কাজ করে। মানে সবার যেটা পছন্দ সেই ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ব্যতিক্রম হিসেবে কাজ করে হচ্ছে এফটিএ। তাহলে এফটিএটা কি যদি আমরা দেখি, পয়েন্টটা আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তাহলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো দুই বা তার বেশি দেশের সাথে বা বিভিন্ন বাণিজ্য ব্লকের মধ্যে এমন একটা ব্যবস্থা যা তাদের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্যের উপর শুল্ক এবং অশুল্ক বাধা হ্রাস বা অপসারণ করতে সম্মত হয়। এটি পণ্য বা পরিষেবা বা বাণিজ্য এবং বৌদ্ধিক সম্পত্তির অধিকার এর মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। এর পূর্বসূরি ছিল হচ্ছে আর্লি হারভেস্ট স্কিম। গত 5 বছরে ভারত, মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া ইত্যাদির মতো বাণিজ্য অংশীদারদের সাথে 13টা এফটিএ স্বাক্ষর করেছে। এফটিএ বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউটিওর সর্বাধিক পছন্দের জাতির নীতির ব্যতিক্রম হিসেবে কাজ করে। তাহলে এফটিএ কি আমরা বুঝে গেলাম। এবার ইন্ডিয়া ইউকের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে তার মধ্যে বিশেষ বিশেষ যে সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা এখানে একটু দেখব। আগে পয়েন্টগুলো আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে কিনা জিরো ডিউটি মার্কেট অ্যাক্সেস, easy mobility of Indian professional, ambitious commitment from UK in service, আর allow participation of UK business in procurement। তাহলে আমি যদি এক এক করে দেখি যে ভাই সেকেন্ড পয়েন্টটা কি বলেছে, ইজি মোবিলিটি অফ ইন্ডিয়ান প্রফেশনাল, ভারতীয় যে সমস্ত প্রফেশনাল আছে তারা যাতে ইউকে এবং ইন্ডিয়ার মধ্যে খুব সহজেই যাতায়াত করতে পারে ব্যবসায়িক কারণে, সেই জায়গাটা বলতে পারো আগে যে কঠিনতম জায়গাটা ছিল সেই জায়গাটা অনেকটা ইজি করে দেওয়া হয়েছে। কোন কোন ক্ষেত্রের লোকেদের ক্ষেত্রে ইজি করা হয়েছে যদি আমরা দেখি, এক হচ্ছে কি না কন্ট্রাকচুয়াল সার্ভিস সাপ্লায়ার যারা আছে তাদের মুভিংটা বলতে পারো ইজি করে দেওয়া হয়েছে। বিজনেস ভিজিটার্স, ইনভেস্টার, ইন্ট্রা কর্পোরেট ট্রান্সফারিজ। ইন্ট্রা কর্পোরেট ট্রান্সফারিজ মানে হচ্ছে ধরো দুটো একটাই সংস্থা যার একটা অফিস হয়তো ইন্ডিয়াতে আছে, একটা অফিস হয়তো ইউকেতে আছে, তো ইন্ডিয়া থেকে কোনো কাউকে ধরো শিফট করে হয়তো সেই ইউকে অফিসে পাঠাচ্ছে, সেই পাঠানোর সময় যে সমস্ত জটিলতাগুলো দেখা দিত সেই জটিলতাটা এখন বলতে পারো অনেকটাই ইজি করে দেওয়া হয়েছে। এছাড়া দেয়ার পার্টনার অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন উইথ দ্য রাইটস টু ওয়ার্ক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল লাইক যোগা ইনস্ট্রাক্টর এটসেট্রা। তাহলে এই সমস্ত ফিল্ডে যারা কিনা বলতে পারো প্রফেশনাল আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার ফলে কিন্তু যাতায়াত বা মোবিলিটিটা অনেকটা ইজি করে দেওয়া হয়েছে।
নেক্সট 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, অ্যাম্বিশাস কমিটমেন্ট ফ্রম ইউকে ইন সার্ভিস। যে কোনো ধরনের সার্ভিসের ক্ষেত্রে বলতে পারো ইউকে ভারতের কাছে কমিটমেন্ট করেছে যে ফার্স্ট প্রায়োরিটি পাবে কিন্তু এই সমস্ত প্রফেশনালরাই, যারা ইন্ডিয়া থেকে বিজনেস পারপাস বলতে পারো ইউকেতে যাচ্ছে, তাদেরকে আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেব। সেই কমিটমেন্টটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে ইউকে করেছে। এবার প্রথমটা কি, জিরো ডিউটি মার্কেট অ্যাক্সেসটা কি না, অ্যাপ্রক্সিমেটলি 99% অফ ইন্ডিয়ান এক্সপোর্ট, অর্থাৎ প্রায় 99% ভারতীয় রপ্তানি যুক্তরাজ্যের বাজারে শূন্য শুল্ক প্রবেশাধিকার পাবে, যা বাণিজ্য মূল্যের 100% জুড়ে থাকবে। অন্যদিকে ভারত দেশে বিক্রি হওয়া 90% ব্রিটিশ পণ্যের উপর শুল্ক কমাবে। এক দশকের মধ্যে বিক্রি হওয়া 85% ব্রিটিশ পণ্য ভারতে শুল্কমুক্ত হয়ে যাবে। জিনিসটা ভালো করে বুঝবে, প্রায় 99% ভারতীয় রপ্তানি যুক্তরাজ্যের বাজারে শূন্য শুল্ক হবে। ইন্ডিয়া থেকে কোনো একটা জিনিস ইউকেতে ব্যবসার কারণে পাঠানো হলো, তার উপরে আগে প্রচুর ট্যাক্স পড়তো, তাই না, ট্যাক্স পড়ে জিনিসটা কিনতো লোকজন ইউকেতে। তো এখন বলতে পারো সেটা 99% ভারতীয় রপ্তানি যুক্তরাজ্যের বাজারে জিরো ট্যাক্স হয়ে যাবে, মানে কোনো ট্যাক্স লাগবে না। অর্থাৎ ইউকেতে বসবাসকারী, ধরে নাও কোনো ভারতীয় ভারতের কোনো একটা পণ্য যদি কিনতো, আগে তাকে ট্যাক্স দিতে হতো প্রচুর টাকা, এখন কিন্তু সেই ট্যাক্সটা জিরো হয়ে যাবে, টাকা ট্যাক্স বাবদ তাকে দিতে হবে না। যার ফলে কি হবে, যা বাণিজ্য মূল্যের প্রায় 100% জুড়ে থাকবে। এটা কোনো একটা প্রোডাক্টের ওপরে নয়, ইন্ডিয়া টোটাল যা বাণিজ্য করবে ইউকের সাথে তার 100% জুড়েই কিন্তু এই 99% কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যাবে, হলো এটা ইন্ডিয়ার রেসপেক্টে। এবার অন্যদিকে ভারত দেশে বিক্রি হওয়ার 90% ব্রিটিশ পণ্যের উপর শুল্ক কমাবে। এবার ইউকের যে সমস্ত প্রোডাক্ট যেগুলো ইন্ডিয়াতে বিক্রি হতো সেইগুলোর ওপরে ইন্ডিয়া প্রায় 90% বলতে পারো কিন্তু ট্যাক্স কমিয়ে দিচ্ছে, হলো। তাহলে ইন্ডিয়া 90% কমাচ্ছে, ইউকে 100% কমিয়ে দিচ্ছে। এটা দুটো দেশের মধ্যে নেগোসিয়েশন। এটা যদি তুমি WTOর আন্ডারে যদি হতো তাহলে কিন্তু এই জিনিসটা কখনো সম্ভব ছিল না। যার ফলে এক দশকের মধ্যে বিক্রি হওয়া 85% ব্রিটিশ পণ্য ভারতে শুল্কমুক্ত হয়ে যাবে। মানে লাস্ট এক দশক ধরে যে সমস্ত প্রোডাক্ট বলতে পারো বিক্রি হচ্ছে, ব্রিটিশ পণ্য যেগুলো ভারতে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো পুরোপুরি বলতে পারো ট্যাক্স ফ্রি হয়ে যাবে। তাহলে এটা একটা সুবিধে। আর কি বলেছে, যুক্তরাজ্যে ব্যবসার অনুমোদিত অংশগ্রহণ, অর্থাৎ যুক্তরাজ্যের ব্যবসাগুলি কেন্দ্রীয় সংস্থা এবং রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলির জন্য বিভিন্ন ধরনের পণ্য পরিষেবা এবং নির্মাণ ক্রয়ের জন্য প্রতিযোগিতা করতে সক্ষম হবে। তাহলে এখানে একটা বলতে পারো কি না, ইউকেকে ইন্ডিয়া সুযোগ দিয়েছে। কি বলেছে না, ইউকের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে তারা যদি মনে করো ইন্ডিয়াতে ব্যবসা করতে চায়, তাহলে ইন্ডিয়াতে কোনো একটা প্রোডাক্ট ধরো তৈরি হচ্ছে, ফর এক্সাম্পল ধরো পেন, এই পেনটা সরকারিভাবে ভারতবর্ষে তৈরি করা হচ্ছে, এর কস্টিং ধরো 5 টাকা। এবার ইউকে যদি এখানে এই পেনটা নির্মাণ করে, তাহলে ইউকেকে প্রথমে মাথায় রাখতে হবে এই পেনের দামটা বর্তমান যে দাম রয়েছে 5 টাকার যেন বেশি না হয়। দ্বিতীয় কথা কি না, এই পেনের যা কোয়ালিটি, ইন্ডিয়ান পেনের যা কোয়ালিটি, সেই পেনের কোয়ালিটির থেকে ইউকে যে পেনটা তৈরি করছে তার কোয়ালিটি যেন বেশি হয়। আর সর্বোপরি ভারত যদি 5 টাকায় বিক্রি করে, তাহলে কম্পিটিশনে ফেলতে গেলে ইউকেকে এটা কি না 4.5 টাকায় বিক্রি করতে হবে মিনিমাম, তবেই মার্কেট ধরতে পারবে। তাহলে এর ফলে লাভটা কি হবে, ইউকে যেমন বলতে পারো এখানে একটা ব্যবসা পাবে, তাই না, ঠিক একই রকমভাবে তুমি বলতে পারো স্যার তাহলে ভারতীয়রা তো ব্যবসা হারাবে না, ভারতীয়রা ব্যবসা হারাবে না। ভারতীয়রা তখন চেষ্টা করবে ইউকের সঙ্গে কি না কীভাবে এই ব্যবসায়ী যুদ্ধটা জেতা যায়, তারাও হয় দাম কমাবে বা প্রোডাক্ট কোয়ালিটি আরও বাড়াবে। এতে কি হবে, দুটোর মধ্যে কম্পিটিশন হবে, আলটিমেট বেনিফিট হবে কারা না, জনসাধারণ। এটাকে উদ্দেশ্য নিয়েই বলেছে কি না, যদি আমরা ইংলিশটা দেখি দেখো কি বলেছে, ইউকে বিজনেস উইল বি এবল টু কম্পিট for a wide variety of goods, service and construction procurement for the majority of central government entities and state-owned enterprise। মানে রাজ্য সরকারের যে সমস্ত এন্টারপ্রাইজগুলো আছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত মেজর এন্টিটিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলতে পারো কি না ইউকে বিজনেস কি করবে না কম্পিট করতে পারবে। সেটা গুডসের ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক বা কনস্ট্রাকশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই বলো এই কম্পিটিশনটা আমরা দেখতে পাবো। তাহলে এইগুলোর ওপরেই বিশেষ করে বলতে পারো ইন্ডিয়া ইউকে এফটিএ এর মেন পয়েন্ট যেগুলো নিয়ে আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তাহলে প্রথমটা জিরো ডিউটি মার্কেট অ্যাক্সেস, তারপর হচ্ছে ইজি মোবিলিটি ফর ইন্ডিয়ান প্রফেশনাল, তারপর ইউকে সার্ভিস সেক্টরে বলতে পারো অ্যাম্বিশাস কমিটমেন্ট, আর তাছাড়া হচ্ছে কি না
ইউকেকে অ্যালাউ করা হয়েছে ভারতে কিসের রেসপেক্টে, না বিজনেস ইন প্রকিউরমেন্টের রেসপেক্টে। 4টে পয়েন্ট অতি অবশ্যই মনে রেখে লিখতে হবে। এরপর ইন্ডিয়ার পূর্বের অভিজ্ঞতা যদি আমরা দেখি এফটিএতে কি আছে, ইন্ডিয়ার পূর্বের অভিজ্ঞতা, India export to FTA partner increased by 31% while its import increased by 82% between 2017 and 22। তাহলে 2017 থেকে 2022-এর মধ্যে ইন্ডিয়া এক্সপোর্ট করেছে, রপ্তানি করেছে এফটিএ পার্টনার্সদের মধ্যে, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে যাদের সাথে, তাদের সাথে ইন্ডিয়া রপ্তানি করেছে মাত্র 31%, আর ইন্ডিয়া ইম্পোর্ট করেছে কত না 82%, যেটা যথেষ্টই খারাপ। হিসেব মতো হওয়া উচিত ছিল 82% রপ্তানি করেছে, 31% আমদানি করেছে, তাই না? তাহলে ইন্ডিয়ার গ্রোথটা আমরা আরও বেশি করে চোখে দেখতে পেতাম, কিন্তু এখানে উল্টোটা হয়েছে। তাই বলেছে দেখো, ইন্ডিয়াস এফটিএ ইউটিলাইজেশন রিমেন্স ভেরি লো। তাহলে ইন্ডিয়ার এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যে ইউটিলাইজেশনটা, এটা কিন্তু অনেকটাই লো। যেখানে ইন্ডিয়া ইউটিলাইজ করছে মাত্র 25%, সেখানে অন্যান্য ডেভেলপ কান্ট্রিরা বলতে পারো এটাকে ইউটিলাইজ করছে 70 থেকে 80%। তাই অন্যান্য ডেভেলপ কান্ট্রিরা আরও ডেভেলপ হচ্ছে, আর ইন্ডিয়া যেহেতু বলতে পারো এটাকে ইউটিলাইজ করতে পারছে না, তাই বিজনেসের দিক থেকে ইন্ডিয়া কিন্তু পিছিয়ে পড়ছে। গ্লোবাল ট্রেড অ্যালার্ট ডেটাবেস এরা কি দেখাচ্ছে, বিটুইন 2020 অ্যান্ড 24-এর মধ্যে ওভার 26,000 নিউ রেস্ট্রিকশন রিলেটেড টু ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট হ্যাভ বিন গ্লোবালি ইম্পোজ। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে কি না, গ্লোবাল ট্রেড অ্যালার্টস ডেটাবেস কি দেখাচ্ছে, 2020 থেকে 2024 সালের মধ্যে প্রায় 26,000 নতুন নতুন নিয়ম বলবৎ হয়েছে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে সেই সব নিয়মগুলোকে মাথায় রাখতে হচ্ছে। সাউথ কোরিয়া অ্যান্ড আসিয়ান ম্যানুফ্যাকচারিং সেক্টর, সাউথ কোরিয়া এবং এশিয়ানভুক্ত যে সমস্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো আছে, আউট পারফর্ম ইন্ডিয়াস ইন আ ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি সাচ অ্যাজ ইলেকট্রনিক্স এসেট্রা। তাহলে এরা সবাই বলতে পারো কিনা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডিয়াকে অনেকটাই পিছিয়ে ফেলেছে। কমপ্লেক্সিটি অফ সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট অ্যান্ড রুলস অফ অরিজিন এসেট্রা, কী কারণের জন্য ইন্ডিয়া পিছিয়ে গেছে না, বিভিন্ন বলতে পারো কিনা সার্টিফিকেশনের যে কমপ্লেক্সিটি, যে জটিলতা, একটা ভারতে ইন্ডাস্ট্রি করতে গেলে যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিদেশি কোম্পানিগুলোকে যেতে হয়, তো সেই জটিল প্রক্রিয়ার জন্যই কিন্তু ভারতবর্ষে বিদেশি কোম্পানিরা ব্যবসা করতে আসছে না, তার ফলেই কিন্তু ইন্ডিয়া পিছিয়ে পড়ছে। তাই নরেন্দ্র মোদী সরকার কিন্তু এটাকে কিন্তু অনেকটা ইজি করে দিয়েছে। ওকে, এখন কিন্তু ভারতে বিজনেস করা বা বিজনেসের জন্য বলতে পারো যদি কেউ আসে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি, তাদেরকে কিন্তু বেশি টাইম ওয়েট করানো হচ্ছে না। ওকে, এর পিছনে নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্য কি, একটা সময় ছিল যখন ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর মেন টার্গেট হতো কিনা চায়নাতে বলতে পারো বিজনেস করা, এখন চায়নার প্রতি তাদের মোহভঙ্গ ঘটেছে, তো সেই জায়গাটা ইন্ডিয়া বলতে পারো ইউটিলাইজ করছে কিভাবে না, তাদেরকে ভারতে টেনে এনে, তা ভারতে টেনে আনতে গেলে তাকে কি করতে হবে, তাকে বাজার দিতে হবে, তাকে ব্যবসায়িক জায়গাটা দিতে হবে, তাকে বিভিন্ন ধরনের জটিল সার্টিফিকেশনের হাত থেকে তাদেরকে মুক্ত দিতে হবে। তো এই সমস্ত দিকগুলো যদি তাদেরকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে, তবেই না তারা ইন্ডিয়াতে ব্যবসা করবে। আর সেই জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বলতে পারো এখন কিন্তু অনেকটাই ইজি ডুইং বিজনেসের পলিসিতে ইন্ডিয়া কিন্তু চলছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে কিন্তু সেই আমাদের অ্যাপেল কোম্পানির ফোনও যেখানে একদিকে তৈরি হচ্ছে, আবার বিভিন্ন গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারতের সাথে জয়েন্টলি গাড়ি তৈরি করছে, আবার অন্যদিকে কিনা আমাদের ডিফেন্স সিস্টেমও যদি আমরা দেখি কিন্তু ভারতে কিন্তু এসে পার্টিকুলার জায়গায় জিনিস কিন্তু অ্যাসেম্বল করছে। এটা পসিবল তখনই হচ্ছে যখন কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে দূরীকরণ করা যাচ্ছে। অ্যাসেসমেন্ট অফ ট্রেড এগ্রিমেন্ট ক্যান নট বি ডান বেসড অন দ্য ট্রেড ব্যালেন্স অনলি, শুধুমাত্র কি না ট্রেড ব্যালেন্স দেখে কখনো বিজনেস অ্যাসেসমেন্ট করা যায় না। দেয়ার আর আদার পোটেন্সিয়াল গেইন ইন ফর্ম অফ টেকনোলজি ট্রান্সফার, এছাড়াও বিজনেস যে শুধুমাত্র তুমি ইন্ডাস্ট্রি করেই করবে এরম ব্যাপার নয়, অন্যান্য ক্ষেত্রেও বলতে পারো বিজনেস করতে পারো, যার মধ্যে কি আছে না টেকনোলজি ট্রান্সফার আছে, এছাড়া ভ্যালু অ্যাডেড লিঙ্কেজ, trade related investment flow and improve access to a greater variety of intermediate goods and service, এই সমস্ত ক্ষেত্রেও বলতে পারো কিন্তু ব্যবসা হচ্ছে। মানে ব্যবসার দৃষ্টিভঙ্গি কিন্তু এখনকার দিনে পাল্টেছে, আগেকার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা থেকে অনেকটা সরে এসছে, নতুন নতুন ব্যবসা বলতে পারো মার্কেটে আসছে। তো সেই ব্যবসাগুলোকে যদি ইন্ডিয়া ধরতে চায়, যদি ইন্ডিয়া নিজেকে ইকোনমিক্যালি ডেভেলপ করতে চায়, তাহলে ইন্ডিয়াকে কিনা এই সমস্ত দিক মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। বাংলাটা যদি আমরা দেখি কি বলেছে,
ভারতে এফটিএ অংশীদারদের কাছে রপ্তানি 31% বৃদ্ধি পেয়েছে, যেখানে আমদানি 82% বৃদ্ধি পেয়েছে 2017 থেকে 2022 সালের মধ্যে। ভারতের এফটিএ ব্যবহার প্রায় 25%-এর কম, যেখানে উন্নত দেশগুলির জন্য ব্যবহার হচ্ছে 70 থেকে 80%। আর গ্লোবাল ট্রেড অ্যালার্ট ডেটাবেস দেখাচ্ছে যে 2020 থেকে 2024 সালের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কিত 26,000-এর বেশি নতুন বিধিনিষেধ বিশ্বব্যাপী আরোপ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আসিয়ান উৎপাদন খাতে ইলেকট্রনিক্স ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ শিল্পে ভারতের চেয়ে এগিয়ে। কারণ কি? সার্টিফিকেশন প্রয়োজনীয়তা এবং উৎপত্তির নিয়ম ইত্যাদি জটিলতার কারণে। বাণিজ্য চুক্তির মূল্যায়ন কেবলমাত্র বাণিজ্য ভারসাম্যের উপর ভিত্তি করে করা যায় না। প্রযুক্তি হস্তান্তর, মূল্য সংযোজন, বাণিজ্য সম্পর্কিত বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের মধ্যবর্তী পণ্য ও পরিষেবার উন্নত অ্যাক্সেস আকারে অন্যান্য সম্ভাব্য লাভও রয়েছে। তাহলে বিভিন্নভাবে তুমি বিজনেস করতে পারো, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে ইন্ডিয়ার পূর্বতন যে অভিজ্ঞতা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে, সেটি পয়েন্টটা আমরা এখানে আলোচনা করলাম। এরপর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব যে এই যে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, সেটা ভবিষ্যতে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে কিভাবে আরও ত্বরান্বিত করবে। তাহলে ভবিষ্যতে যদি মনে করো যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে আরও বেশি করে বাড়াতে হবে বা একটা নতুন শেপ দিতে হবে, যে সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে সুইফট নেগোসিয়েশন। 10 বছর ধরে আলোচনা করলে হবে না, খুব তাড়াতাড়ি দুটো দেশের মধ্যে আলোচনা করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, ডিসিশন নিতে হবে, তবেই বলতে পারো ইমপ্লিমেন্ট তাড়াতাড়ি হবে, তবেই বলতে পারো এক্সিকিউশন তাড়াতাড়ি হবে, তবে বিজনেস তাড়াতাড়ি হবে। তাই বলেছে ইন্ডিয়া ইউরোপিয়ান নেগোসিয়েশন হ্যাভ বিন প্রসেস সিন 2007, 2007 থেকে চলছে, কিন্তু সেটা এখনকার দিনে কিন্তু করলে হবে না। এখনকার দিনে ঝটপট জিনিসটা নেগোশিয়েট করতে হবে। সেফগার্ড অফ সেন্সিটিভ সেক্টর, যদি মনে হয় যে আমার পার্টিকুলার কিছু প্রোডাক্ট আমি হাতের বাইরে যেতে দিতে চাই না, যেমন ধরো ইন্ডিয়া বলেছে তাদের যে ডেয়ারি সেক্টর আছে বা প্লাস্টিক সেক্টর আছে, এটা তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মধ্যে রাখবে না, নাও রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইংল্যান্ড বা ইউকে এখানে তোমাকে জোর জবরদস্তি করেনি, তারাও নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেগুলো বলতে পারো যেগুলোতে ইন্ডিয়া যে ঢুকুক এটা তারা চাইবে না, এটা নিজস্ব ডেভেলপমেন্টের জন্য, তাই এটা করতেই পারে। তাই এখানে বলেছে কি দেখো, সেন্সিটিভ এগ্রি প্রোডাক্ট লাইক ডেয়ারি প্রোডাক্ট এসেট্রা আর নট exclusion list. Also sensitive industrial goods like plastic etc have been included under the exclusion list, thus protecting India's interest. হলো নেক্সট কি আছে, গ্র্যাজুয়াল রিমুভাল অফ ডিউটি, ধীরে ধীরে শুল্ককে কমাতে হবে। হুট করে আজকে ধরো ইন্ডিয়া ইউকের মধ্যে পার্টিকুলার কোনো একটা প্রোডাক্টকে কেন্দ্র করে 100% ট্যাক্স ফ্রি হয়ে গেল, হলো, তাহলে লোকজন তো সেদিকেই ঝাঁপাবে সেই জিনিসটা কেনার জন্য, তাহলে দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো মার্কেট করতে পারবে না, সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো সেগুলোকে মাথায় রাখতে হবে, দেশীয় প্রোডাক্টগুলো যাতে কিনা এটার সাথে হ্যাবিচুয়েটেড হয় বা প্রতিযোগিতা করতে পারে, তার জন্য তাদেরকে সময় দিতে হবে। তাই এখানে কি বলেছে না, গ্র্যাজুয়াল রিমুভাল অফ ডিউটি। India UK FTA, the former agreed to cut or remove duty gradually over a longer period, which ensure adequate time for domestic industry to adjust to increase competition. তাহলে গ্র্যাজুয়ালি কমাও, একসাথে যদি কমিয়ে দাও তাহলে অনেকটা প্রবলেম হতে পারে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো এক্ষেত্রে এফেক্টেড হতে পারে, তারা গ্র্যাজুয়ালি কমালে একটা সময় পাবে কম্পিটিশনের জন্য। আর এমফাসাইজ অন মিউচুয়াল বেনিফিট, তাহলে এখানে ইন্ডিয়া বলতে পারো ইউকেকে একটা সুযোগ দিয়েছে যে ইউকে যে সমস্ত কার ম্যানুফ্যাকচারাররা আছে, এই কার ম্যানুফ্যাকচারাররা গাড়ি তৈরি করে এই মুহূর্তে যখন ভারতে পাঠাচ্ছে তখন সেটার উপরে 100% বলতে পারো ট্যাক্স চাপানো হয়। ইউকের কোনো গাড়ি তুমি যদি ইন্ডিয়াতে কেনো 100% ট্যাক্স চাপানো হবে, কিন্তু সেটা বলতে পারো কি না, এখন যেটা ইন্ডিয়া সুযোগ দিয়েছে যে সেটার ওপর থেকে কি না ট্যারিফ 100% থেকে কমিয়ে 10% করে দেওয়া হবে। ইউকে কার ম্যানুফ্যাকচারার উইল বেনিফিট ফ্রম এ কোটা, তাদেরকে একটা কোটা দেওয়া হয়েছে, যে কোটার আন্ডারে তারা তাদের কি না শুল্কটা 100% থেকে কমিয়ে 10% করে দেওয়া হবে। তার মানে ইজি টু অ্যাক্সেস, ইন্ডিয়ার তরফ থেকে ইউকে কার ম্যানুফ্যাকচারদের বলতে পারো এই সুযোগটা দেওয়া হয়েছে।
তাহলে বাংলাটা করলে যদি আমরা দেখি, দ্রুত আলোচনা 2007 সাল থেকে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আলোচনা চলছে। সংবেদনশীল খাতে সুরক্ষাটা কি? দুগ্ধজাত পণ্য ইত্যাদির মতো সংবেদনশীল কৃষিপণ্য বাদ দেওয়ার তালিকায় রয়েছে। এছাড়াও প্লাস্টিক ইত্যাদির মতো সংবেদনশীল শিল্পপণ্য বাদ দেওয়া হয়েছে, যা ভারতের স্বার্থ রক্ষা করে। ধীরে ধীরে শুল্ক অপসারণটা কি? ভারত ও যুক্তরাজ্য এফটিএতে পূর্ববর্তী দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে শুল্ক কমাতে বা অপসারণ করতে সম্মত হয়েছে, যা দেশীয় শিল্পগুলিকে বর্ধিত প্রতিযোগিতার সাথে খাপ খাইয়ে নিতে পর্যাপ্ত সময় নিশ্চিত করে। আর পারস্পরিক সুবিধার উপর জোর দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাজ্যের গাড়ি নির্মাতারা এমন একটি কোটা থেকে উপকৃত হবেন যা শুল্ক 100% থেকে 10% কমিয়ে আনবে। তাহলে ব্যবসায়িক কারণে দুটো দেশের মধ্যে এই সমস্ত নেগোসিয়েশনগুলো হচ্ছে। এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে যদি তুমি করো, তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পাবে না। সেখানে কিছু নির্দিষ্ট নিয়ম বলা আছে, সেই নিয়ম মাফিকই তোমাকে কিন্তু ব্যবসা করতে হবে। আর এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পথে যদি ইন্ডিয়া ভবিষ্যতে পা না বাড়ায়, তাহলে গ্লোবালি বলতে পারো ইন্ডিয়া কখনো ডেভেলপ করতে পারবে না। শুধুমাত্র ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে থেকে ডেভেলপ করা সম্ভব নয়। ইন্টারনাল চুক্তি করতে হবে যে আমি এই জিনিসগুলো কমাবো, তুমি এই জিনিসগুলো কমাও, তাতে তোমার দেশও বেনিফিট হবে, আমার দেশও গ্লোবালি বেনিফিট হবে। এরপর কনক্লুশন। এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে একটা উপসংহার টানতে হবে। তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে উপসংহার টানতে গিয়ে তুমি কি বলবে? না, ভারত ও যুক্তরাজ্য এফটিএ কেবল দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করে না, বরং উন্নত দেশগুলির সাথে ভারতের ভবিষ্যতের বাণিজ্য চুক্তির জন্য এটি কৌশলগত টেমপ্লেট হিসেবেও কাজ করে। অর্থাৎ ইন্ডিয়া ইউকের সাথে বলতে পারো এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো, এটা একটা এক্সাম্পল ক্রিয়েট করে দিল অল ওভার ওয়ার্ল্ডের কাছে যে ইন্ডিয়া কি চাইছে, কিভাবে অর্থনৈতিকভাবে ডেভেলপ হতে চাইছে। তাহলে যারা এতদিন ভাবতো যে ভারতের সাথে বিজনেস করতে গেলে অনেক হ্যাপা, অনেক প্রবলেম, তাহলে ইন্ডিয়া ইউকের সাথে কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে একটা বার্তা দিয়ে দিল সারা বিশ্বের কাছে যে ইন্ডিয়া রেডি গ্লোবাল বিজনেস করতে। দুটো দেশের মধ্যে ইন্টারনালি বলতে পারো চুক্তি করতেও ইন্ডিয়া রাজি, যেটা কিনা ইউকের সাথে করে তারা দেখিয়ে দিয়েছে। সংবেদনশীল ক্ষেত্রগুলিকে মোকাবিলা করে আধুনিক বাণিজ্য সমস্যাগুলিকে গ্রহণ করে পর্যায়ক্রমে উদারীকরণ পদ্ধতি নিশ্চিত করে এটি দেশীয় সুরক্ষার সাথে প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখে। অর্থাৎ সেন্সিটিভ সেক্টর যেগুলো আছে, মডার্ন ট্রেড প্রবলেম যেগুলো আছে, সেগুলোকে এনশিওর করে এবং তার সাথে লিবারাইজেশন অ্যাপ্রোচ করে, যাতে একদিকে ব্যালেন্স অফ গ্রোথটা ঠিক থাকে, অন্যদিকে ডোমেস্টিক সেফগার্ড বজায় রাখে। এটা এই দৃষ্টিভঙ্গিতেই ইন্ডিয়া বলতে পারো কি না এই এফটিএতে সাইন করেছে। তাহলে ভারত তার দেশীয় প্রোডাক্টগুলিকে যেমন একদিকে সংরক্ষিত করছে, এরম ব্যাপার নয় যে বিদেশি প্রোডাক্টগুলোকে ছাড় দিয়ে দেশীয় প্রোডাক্টগুলিকে ধ্বংস করছে, এরম ব্যাপার নয়। একদিকে সেটা সংরক্ষণ করছে, একদিকে এই যে 26,000 নতুন আইন হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে, সেগুলোকে মাথায় রেখে ইন্ডিয়া কাজ করছে। আবার অন্যদিকে কি না, অন্যদিকে যদি আমরা দেখি সংবেদনশীল যে সমস্ত ক্ষেত্রগুলি আছে সেগুলোকেও ইন্ডিয়া কিন্তু খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করছে, যাতে দেশও বাঁচে আবার ব্যবসাটাও যাতে হয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কনক্লুশন। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকমই আরও নতুন নতুন ভিডিও আমরা আনবো পার্টিকুলার পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য। তো টপিক আশা করি আগে যে সমস্ত টপিকগুলো পেয়েছো সেগুলো রেডি হয়ে গেছে, এগুলো রেডি করতে থাকো। আমরা আরও খুব তাড়াতাড়ি হয়তো বেশ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আসবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। তাহলে আজ চলি, দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। টাটা।